তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে আর যাই হোক, বন্ধুত্ব হয় না। শাপলা চত্বর থেকে সীমান্ত, এনসিপি নেতা নাহিদ ইসলামের চরম হুঙ্কার। মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছিল রাজনৈতিক দলগুলো। 2013 সালের সেই ভয়াল রাতের আসল মাস্টারমাইন্ড কারা? দাড়ি টুপি থাকলেই শিবির ট্যাগ দিয়ে হলে নির্যাতন। ফ্যাসিবাদের সেই ওয়ার অন টেরর প্রজেক্টের মুখোশ খুলল এনসিপি। বন্ধুত্ব আন্তর্জাতিক কূটনীতিতে বড়ই সুন্দর একটি শব্দ, কিন্তু সেই বন্ধুত্বের সংজ্ঞায় যদি থাকে কাঁটাতারের বেড়া, আর সেই বেড়ার নিচে যদি পড়ে থাকে আমার দেশের নিরীহ মানুষের লাশ, তবে সেই বন্ধুত্বকে আপনি কি বলবেন? সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে আর যাই হোক, বন্ধুত্ব সম্ভব না। কথাগুলো কোনো সাধারণ রাজনৈতিক কর্মীর নয়। এই জ্বলন্ত এবং বিস্ফোরক কথাগুলো ছুড়ে দিয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং এনসিপি নেতা নাহিদ ইসলাম। শুধু সীমান্ত নয়, তিনি আজ হাত দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে অন্ধকার এবং সবচেয়ে রক্তস্নাত একটি অধ্যায়ে। 2013 সালের 5ই মে, শাপলা চত্বর। কি ঘটেছিল সেই রাতে? কেন মাদ্রাসার নিরীহ ছাত্রদের বুলেটের সামনে ঠেলে দিয়ে নিরাপদ দূরত্বে সরে গিয়েছিল বড় বড় রাজনৈতিক দলগুলো? কেন দাড়ি আর টুপি দেখলেই শিবির ট্যাগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালানো হতো পৈশাচিক নির্যাতন? আসুন, নাহিদ ইসলামের এই বিস্ফোরক বক্তব্যের প্রতিটি শব্দের গভীর রাজনৈতিক ব্যবচ্ছেদ করি। এক যুগ, দীর্ঘ 11 বছর পার হয়ে গেছে, কিন্তু শাপলা চত্বরের সেই রাতের কান্না আজও যেন ঢাকার আকাশে বাতাসে ভেসে বেড়ায়। নাহিদ ইসলাম অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেছেন, আজকে আমরা যে দাবিটি এখান থেকে উঠাচ্ছি, এক যুগ চলে গিয়েছে বিচারহীনতার। জুলাই পরবর্তী বাংলাদেশে এসে আমরা এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছি। এটি শুধু ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের দাবি নয়, এটি এনসিপির দাবি, এটি সমগ্র বাংলাদেশের জনগণের দাবি। একটু পেছনে ফিরে তাকান। 2013 সাল, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা শাহবাগ আন্দোলন। নাহিদ অত্যন্ত নিখুঁতভাবে সেই সময়কার রাজনৈতিক ছকটি বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগ আন্দোলনকে উস্কানি দেওয়া হয়েছিল। বিরোধী দল এবং বিরোধী মতকে দমন পীড়নের জন্য, জামায়াত নেতাদের হত্যার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করানো হয়েছিল শাহবাগকে। আর সেই শাহবাগ থেকে যখন ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা শুরু হলো, তখন ধর্মপ্রাণ মুসলমানরা ঘরে বসে থাকতে পারেনি। তারা রাস্তায় নেমেছিল। তাদের 13 দফার সাথে আপনি একমত হতে পারেন বা নাও হতে পারেন, সেটি আপনার নাগরিক অধিকার। কিন্তু রাতের অন্ধকারে ঘুমন্ত, নিরস্ত্র এবং নিরপরাধ মানুষের ওপর, প্রতিবাদকারীদের ওপর যে দমন পীড়ন চালানো হলো, যে বৃষ্টির মতো গুলি চালানো হলো, তা আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ একটি মানবতা বিরোধী অপরাধ। আর এই মানবতা বিরোধী অপরাধের পর সংসদে দাঁড়িয়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা যে নির্লজ্জ মিথ্যাচার করেছিলেন, তা আজও ইতিহাসের পাতায় এক কলঙ্ক হয়ে আছে। এই হত্যাকাণ্ডের পর মিডিয়ার ভূমিকা কি ছিল? নাহিদ ইসলাম অত্যন্ত আক্ষেপ নিয়ে বলেছেন, সেই সময় পত্রিকাগুলো কি ধরনের রিপোর্ট করেছিল তা আমরা কেউ ভুলে যাইনি। হেফাজতে ইসলামের সেই জমায়েতকে তাণ্ডব বলে প্রচার করা হয়েছে। যারা ছিল ভিকটিম, যাদের বুকে গুলি লেগেছে, তাদেরকে সন্ত্রাসী এবং অপরাধী হিসেবে প্রচার করা হয়েছে। কেন এমনটা হলো? নাহিদ ইসলামের মতে এটি হুট করে হয়নি। বিশ্বজুড়ে চলা ওয়ার অন টেরর প্রজেক্টের সময় থেকেই এই দেশের দাড়ি টুপিধারী আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের এক ধরনের জঙ্গি হিসেবে চিত্রিত করার নগ্ন প্রবণতা শুরু হয়েছিল। আর দক্ষিণ এশিয়ায়
এর সাথে যুক্ত হয়েছিল হিন্দুত্ববাদের বিষ বাষ্প। আমাদের সমাজের এই মানুষগুলোকে আলাদা বা আদারাইজ করে ফেলা হলো, যেন তারা এই সমাজের কেউ নয়। অথচ এই মাদ্রাসার ছাত্রগুলো তো আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয় স্বজন। সমাজকে এভাবে বিভাজিত করার ফায়দা লুটেছিল তৎকালীন শেখ হাসিনা সরকার। আর এই প্রোপাগান্ডার সবচেয়ে ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে। দাড়ি টুপি থাকলে, নামাজ পড়লেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিবির ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রদের ওপর চালানো হতো পাশবিক নির্যাতন। নাহিদ ইসলাম আজ স্পষ্ট করে দিয়েছেন, এই রাজনীতি আমরা কোনোভাবেই আর অ্যালাউ করব না। বক্তব্যের এই পর্যায়ে এসে নাহিদ ইসলাম যে রাজনৈতিক বোমাটি ফাটিয়েছেন তা দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর জন্য এক বিশাল রিয়েলিটি চেক। 13 সালের সেই আন্দোলনে বিরোধী দল হিসেবে বিএনপির ভূমিকা কি ছিল? নাহিদ ইসলাম সরাসরি প্রশ্ন তুলেছেন। অবশ্যই হেফাজতের সাথে বিএনপি ছিল, কিন্তু বিএনপির ভূমিকা আসলে কিরকম ছিল? দেশের জনগণের একটি বড় অংশ যখন বিপদগ্রস্ত, এরকম একটি রাজনৈতিক হত্যাকাণ্ড যখন হতে যাচ্ছে, তখন বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনে সরাসরি নেতৃত্ব নেওয়া, আরো বোল্ড বা সাহসী ভূমিকা রাখা। কিন্তু তারা তা করেনি। আমরা দেখেছি মাদ্রাসার ছাত্রদেরকে, আলেম ওলামাদেরকে রাজনৈতিকভাবে গুটি হিসেবে ব্যবহার করা হয়েছে। মৃত্যুর মুখে, গুলির মুখে ঢাকা শহরে মাদ্রাসার নিরীহ ছাত্রদের ঠেলে দিয়ে রাজনৈতিক দলগুলো আড়ালে চলে গিয়েছিল। এর দায় কি তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো এড়াতে পারবে? নাহিদ ইসলামের সোজা উত্তর, অবশ্যই এর দায় তাদের নেওয়া উচিত। যদি রাজনৈতিক দলগুলোর আরো সক্রিয় ভূমিকা থাকতো, তবে হয়তো শাপলা চত্বরের ওই ভয়ঙ্কর হত্যাকাণ্ড আমরা এড়াতে পারতাম। আলেম ওলামাদের ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করার এই নোংরা রাজনীতির অবসান চায় আজকের তরুণ প্রজন্ম। তাহলে এখন সমাধান কি? বর্তমান সরকারের কাছে এনসিপি এবং নাহিদ ইসলামের দাবি অত্যন্ত স্পষ্ট। তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সরকারের উচিত একটি সুস্পষ্ট তদন্ত রিপোর্ট প্রকাশ করা। আসলে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, সেই পরিবারগুলোর এখন কি অবস্থা তা জাতির সামনে আনতে হবে। তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। বিগত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে যতগুলো গণহত্যা হয়েছে, যতগুলো গুম খুন হয়েছে, সব কিছুর বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের। আর সবশেষে সেই জ্বলন্ত ইস্যু সীমান্ত। নাহিদ ইসলাম আবারও স্মরণ করিয়ে দিয়েছেন যে সীমান্তে এখনো হত্যাকাণ্ড চলছে, নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। যারা এই কাঁটাতার দিয়ে বন্ধুত্বের কথা বলে, তাদের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না। তিনি এক ভয়ঙ্কর এবং চূড়ান্ত হুঙ্কার দিয়ে বলেছেন, আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। আর বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের। কিন্তু যদি সরকার ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব নিজ হাতে তুলে নেবে। এটি কোনো ফাঁকা বুলি নয়, এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জেগে ওঠা তরুণদের হুঙ্কার। শাপলা চত্বরের রক্ত থেকে শুরু করে সীমান্তের কাঁটাতার, কোথাও আর কোনো ছাড় দেওয়া হবে না। সরকারকে শাপলা চত্বরের সেই অন্ধকার রাতের আসল তদন্ত রিপোর্ট প্রকাশ করবে। রাজনৈতিক দলগুলো কি মাদ্রাসার ছাত্রদের গুটি বানানোর নোংরা খেলা বন্ধ করবে? উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী দিনের রাজনৈতিক মাঠেই। দেশের রাজনীতির অজানা সমীকরণ, পর্দার আড়ালের রাজনৈতিক গেম এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।